হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকে জিকেজিএস মাস্টার ক্লাসের আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি এবং এখানে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ টপিক সিপাহী বিদ্রোহ সম্পর্কে ডিসকাস করব। সিপাহী বিদ্রোহের সাথে সাথে তার আগে পরে যে সমস্ত বিদ্রোহগুলো হয়েছিল, যেগুলো ট্রাইবাল রিভল্ট হোক বা কোনো কৃষকদের কোনো বিদ্রোহ হোক, সেগুলো একটু একটু আমরা দেখে নেব। তো এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে, যেটা ফ্রি পিডিএফ, এবং পেড পিডিএফ এর জন্য আমাদের যে নাম্বারটা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম হচ্ছে সিপাহী বিদ্রোহের পূর্ববর্তী উপজাতি বিদ্রোহ। এক নম্বর হচ্ছে চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহ কবে হচ্ছে? 1766 থেকে 1834 সালে দক্ষিণ পশ্চিম বাংলার জঙ্গলমহল এলাকায় এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল, যেটা হচ্ছে চুয়ার বিদ্রোহ বা চুয়ার রেবেলিয়ন নামে পরিচিত। এবং এখানে এর কারণ কি ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ, চড়া ভূমি রাজস্ব এবং স্থানীয় আদিবাসীদের ঐতিহ্যের অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদেই এই বিদ্রোহ হয়েছিল। এবং এই টাইমে একটা দুর্ভিক্ষ দেখা গেছিল, মানে এই যে ভূমি রাজস্ব দিচ্ছে যে সমস্ত সাধারণ মানুষ বা কৃষকরা, বা এখানে চুয়ার যে সম্প্রদায় রয়েছে বা যে ট্রাইবাল কমিউনিটি রয়েছে, সেই ট্রাইবাল কমিউনিটির মানুষজন এখানে দুর্ভিক্ষ হওয়ার কারণে ভূমি রাজস্ব দিতে পারছিল না এবং তার এগেনস্টে এরা বিদ্রোহ করছিল। এবং মেদিনীপুরের কিছু অংশ, বাঁকুড়া এবং যে মানভূম ডিস্ট্রিক্ট রয়েছে, যেটা পরবর্তী ক্ষেত্রে পুরুলিয়া জেলা হিসেবে পশ্চিমবঙ্গে যুক্ত হচ্ছে, সেই জায়গাটাতেও কিন্তু এই চুয়ার বিদ্রোহ দেখা গেছিল। চুয়ার বিদ্রোহের নেতা কারা ছিলেন? দুর্জন সিং, জগন্নাথ সিং, রঘুনাথ মাহাতো, রানী শিরোমণি। এখানে কিন্তু ইম্পর্টেন্ট এইগুলোই, যে কোথায় হয়েছে, কবে হয়েছে এবং কে কে নেতা ছিলেন। আর কিছু মনে রাখার দরকার নেই, বা খুব জোর হয়তো এটুকু ইম্পর্টেন্ট যে কেন হয়েছে, জাস্ট রিজনটা। এবং সব ক্ষেত্রেই দেখবে যে ব্রিটিশদের এগেনস্টে বিদ্রোহ হচ্ছে। এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন অ্যাক্ট নিয়ে আসছে, যেমন আমরা নীল বিদ্রোহের ক্ষেত্রে দেখতে পাই যে তারা নীল চাষ করার জন্য কৃষকদেরকে ফোর্স করছে নীল চাষ করার জন্য, সেটা সেখানে নীল বিদ্রোহ হচ্ছে। তো মেনলি বিভিন্ন অ্যাক্ট বা বিভিন্ন রেগুলেশনের জন্য এই বিদ্রোহগুলো দেখা দিয়েছে। নেক্সট হচ্ছে হো বিদ্রোহ। হো বিদ্রোহ কবে হচ্ছে? 1820 খ্রিস্টাব্দে হচ্ছে হো বিদ্রোহ। এবং 1820 থেকে 1837 সাল পর্যন্ত সিংভূম এবং ছোটনাগপুর অঞ্চলে, বর্তমানে যেটা ঝাড়খণ্ডের অংশ, ব্রিটিশ কোম্পানির প্রবেশ করলে আদিবাসী হো সম্প্রদায় তারা স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা করে এবং নতুন কর ব্যবস্থার প্রতিবাদে অস্ত্র তুলে বিদ্রোহ শুরু করে। পরবর্তী ক্ষেত্রে 1837 সালে ব্রিটিশরা হো অধ্যুষিত অঞ্চলকে সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে। এবং এই হো সম্প্রদায়ের আঞ্চলিক প্রধান বা গ্রাম প্রধানকে বলা হতো মানকি। এবং পোড়াহাটের রাজা পরাহাত বা দ্বিতীয় অর্জুন সিংহ সহ মানকি এবং মুন্ডারা ব্রিটিশদের বিরুদ্ধে আদিবাসী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছিল, যেটা হো বিদ্রোহ নামে পরিচিত। এবং এই হোটাকে অনেক সময় হো এবং মুন্ডা আপস্ট্রিমও বলা হয়, যেটা ছোটনাগপুর সিংভূম অঞ্চলে দেখা গেছিল। এরপরে আসছে ভিল বিদ্রোহ। ভিল বিদ্রোহ দেখা যাচ্ছে ওয়েস্টার্ন ঘাট অঞ্চলে, এই যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থানের মেওয়ার এবং বাঁশবাড়া পার্বত্য অঞ্চলে, ওয়েস্টার্ন ঘাট অঞ্চলে 1818 থেকে 1831 খ্রিস্টাব্দের মধ্যে এই বিদ্রোহটি দেখা যাচ্ছে। এবং এটা কয়েকটি পর্যায়ে দেখা যায়, মানে ধরো একবার বিদ্রোহ হলো, তারপর আবার সাপ্রেস হয়ে গেল, আবার আপস্প্রিং হলো, আবার সাপ্রেস হয়ে গেল, এরকম ভাবে কয়েকটি পর্যায়ে এই বিদ্রোহটি দেখা গেছিল। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি খানদেশ দখল করে ভূমি রাজস্ব ব্যবস্থার পরিবর্তন আনে, রাজস্ব আদায়ের নামে তাদের উপর অত্যাচার চালাতে শুরু করে, যার ফলে ভিলরা এখানে বিদ্রোহ করেছিল। ভিলদের এই বিদ্রোহ প্রতিহত করতে ব্রিটিশ সরকার বেশ কিছু কর মকুব করেছিলেন এবং তাদের ঐতিহ্যবাহী বনের অধিকার ফিরিয়ে দিয়েছিল। এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কাজী সিং, ভীমা নায়ক এবং সিউরাম, যার সিউরামের নামটা কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তীতে শান্তি বজায় রাখার জন্য 1841 খ্রিস্টাব্দে ব্রিটিশরা মেওয়ার ভিল কোর বা মেওয়ার ভিল ক্রপস গঠন করে। এখানে একটা বিদ্রোহের কথা বলি, যেটা হচ্ছে পাগলপন্থী বিদ্রোহ। পাগলপন্থীজ রিভল্ট। এই পাগলপন্থীজ রিভল্ট কোথায় হচ্ছে? না, নর্থ বেঙ্গলে হচ্ছে। এবং 1825 খ্রিস্টাব্দে। এবং 1830-এর সময় হচ্ছে, 1830 থেকে 60, এই সময়ে হচ্ছে ওয়াহাবি আন্দোলন বা ওয়াহাবি বিদ্রোহ। এই ওয়াহাব কথার অর্থ কি? ওয়াহাব কথার অর্থ হচ্ছে নবজাগরণ, ঠিক আছে? ওয়াহাব কথার অর্থ হচ্ছে নবজাগরণ। এবং বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির, ঠিক আছে? বাংলাতে নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির, যার আসল নাম হচ্ছে মীর নিসার আলী, এবং নারকেলবেড়িয়াতে বাঁশের কেল্লা স্থাপন করেছিলেন এবং সেখানে কিন্তু ব্রিটিশদের সঙ্গে একটা
ক্ল্যাশও আমরা দেখতে পাই, এবং বাঁশের কেল্লা কিন্তু ব্রিটিশরা ধ্বংস করে দিয়েছিল, এবং যেটা কিন্তু বারাসাত বিদ্রোহ নামেও পরিচিত। তাহলে তিতুমিরের আসল নাম কি? মীর নিসার আলী। মীর নিসার আলী তিনি নারকেল বেরিয়াতে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। নারকেল বেরিয়াতে ছোটবেলায় আমরা কোন ক্লাসে আমার মনে নেই, বাংলাতে একটা গদ্য টাইপের থাকতো বাঁশের কেল্লা নিয়ে, ঠিক আছে। এবং 1831 খ্রিস্টাব্দে কিন্তু এই বাঁশের কেল্লা ধ্বংস করা হয়েছিল। পাগলপন্থী রিভোল্টের লিডারের নাম মনে রাখবে, একজন হচ্ছে টিপু শাহ আর একটা হচ্ছে করিম শাহ। টিপু শাহ আর একটা হচ্ছে করিম শাহ। নেক্সট হচ্ছে কোল বিদ্রোহ। 1831 থেকে 32 সালে ছোটনাগপুর অঞ্চলের, বর্তমানে ঝাড়খণ্ডের কোল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, বিশেষ করে রাঁচি, সিংভূম, হাজারিবাগ, পালামু, মাংভূমে এই বিদ্রোহ ঘটে। বহিরাগত জমিদার বা দিকুরা জমি দখল করে নেয়। দিকু কাদেরকে বলা হতো? দিকু হচ্ছে আউটসাইডার, যারা বাইরে থেকে এসে কোলদের জমি দখল করে নিচ্ছে তাদেরকে কোলরা বলতো দিকু, ঠিক আছে। দিকু মানে কিন্তু এখানে হচ্ছে আউটসাইডার। এবং রাজস্ব নীতির ফলে কোলদের ওপর অতিরিক্ত কর এবং রাজস্বের বোঝা চাপিয়ে দেওয়া হয়, যার ফলে কোলরা ঋণে জর্জরিত হয়ে পড়ে এবং অসন্তোষ সৃষ্টি হয়, এবং সেই অসন্তোষ থেকে আলটিমেটলি বিদ্রোহ সৃষ্টি হয়। এই বিদ্রোহ কোল, মুন্ডা, হো সম্প্রদায়ের মানুষরা ঐক্যবদ্ধ হয়েছিলেন। এর প্রধান নেতা ছিলেন হচ্ছে বুদ্ধ ভগত, জোয়া ভগত, জিন্দার রায় মানকি, মাদারা মাহাতো, ঠিক আছে। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ নেতার নাম। এখানে আরেকটা বিদ্রোহের কথা বলি, যেটা হচ্ছে ফরাজি আন্দোলন। ফরাজি আন্দোলন, ফরাজি আন্দোলন বা ফরাজি বিদ্রোহ এটা হয়েছিল পূর্ব বাংলাতে, ঠিক আছে, পূর্ব বাংলাতে। এবং হাজী শরীয়তুল্লাহ এই বিদ্রোহ কিন্তু শুরু করেছিলেন, ঠিক আছে। ফরাজি হচ্ছে একটা সেক্ট। এই ফরাজি সেক্টটার ফাউন্ডার হচ্ছে হাজী শরীয়তুল্লাহ, যিনি ফরিদপুরে, বাংলাদেশের ফরিদপুরে এই যে ফরাজি যে সেক্টটা, যে দলটা, সেই দলটা প্রতিষ্ঠা করেন। এবং এখানে কিন্তু যে সমস্ত জমিদাররা ছিল তারা চাষিদের ওপর অতিরিক্ত কর চাপাচ্ছিল, এবং তার জন্যই কিন্তু এখানে ফরাজি আন্দোলন শুরু হয়। এবং ফরাজি আন্দোলনের নাম মনে রাখতে হবে, একজনের নাম তো হচ্ছে হাজী শরীয়তুল্লাহ, আর একজন হচ্ছে দুদু মিয়া, ঠিক আছে। দুদু মিয়া ইনি হাজী শরীয়তুল্লাহর ছেলে ছিলেন, যিনি ফরাজি আন্দোলনের নেতা ছিলেন। এবং এরপরে আমরা যে একটু আগে, ফরাজি আন্দোলন কবে হচ্ছে? 1838 থেকে 1851 পর্যন্ত। এর আগে ওয়াহাবি দেখলাম। ওয়াহাবি আন্দোলন কখন হচ্ছে? ওয়াহাবি আন্দোলন হচ্ছে 1830 থেকে 1860 এই সময়কালে। তাই এই 1851 পরে বা 1857 টাইমে এই ফরাজি আন্দোলন কিন্তু ওয়াহাবি আন্দোলনের সঙ্গে মার্জ হয়ে যায়, ঠিক আছে। এরপরে আসছি সাঁওতাল বিদ্রোহ। সিধু এবং কানুর নেতৃত্বে 1850 সালে দামিন ই কোহ বা রাজমহল পাহাড়ের পাদদেশে, বর্তমানে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে সাঁওতাল বিদ্রোহ বা হুল বিদ্রোহ সংঘটিত হয়েছিল। এই সাঁওতাল বা হুল বিদ্রোহকে অনেক সময় উলগুলান বিদ্রোহ বলা হয়, ঠিক আছে। উলগুলান মানে হচ্ছে বনের আগুন। 1793 সালে লর্ড কর্নওয়ালিসের দ্বারা চালু চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সাঁওতালদের জমির অধিকার কেড়ে নেওয়া হয়, এবং মহাজনদের কাছ থেকে নেওয়ার ঋণের ওপর অধিক শতাংশ চড়া সুদ আদায় করা হতো। এই বিদ্রোহের প্রধান নেতা ছিল সিধু মুর্মু এবং কানু মুর্মু, এবং তাদের সহায়তা করেছিলেন দুই ভাই চাঁদ ও ভৈরব, এবং দুই বোন হচ্ছে ফুলো এবং ঝানু। ব্রিটিশ বিদ্রোহের চাপে ব্রিটিশ সরকাররা সাঁওতালদের জন্য সাঁওতাল পরগনা নামে একটি আলাদা জায়গা তৈরি করে দিয়েছিলেন, ঠিক আছে। এই রাজমহল পাহাড়ের যে অঞ্চলটা, সেটার নাম ছিল দামিন ই কোহ। আচ্ছা, এবারে আসছি সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ যেটাকে বলা হয় ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, কে বলেছেন সেটাও তোমাদেরকে আজকে বলবো। সিপাহী বিদ্রোহ 1857 সালে ভারতীয় ব্রিটিশদের বিরুদ্ধে অসন্তোষের তীব্র আকার ধারণ করেছিল। রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং অর্থনৈতিক হস্তক্ষেপ এবং ধর্মীয়ভাবে এই বিদ্রোহের পটভূমি তৈরি হয়। এটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, যা সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ নামে পরিচিত।
মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের পূর্ববর্তী ঘটনা, মানে কেন এই সিপাহী বিদ্রোহ, মানে এত যে অসন্তোষ, সে অসন্তোষটা কেন তৈরি হলো, হঠাৎ করে একটা এক্সপ্লোশন হয়ে গেল এরকম তো নয়। একটা বিদ্রোহ হতে গেলে, একটা রিভল্ট হতে গেলে একটা সিরিজ অফ ইভেন্ট হতে হয়। একদিনে কিন্তু রেভলিউশন হয় না, একদিনে বিদ্রোহ হয় না। তাহলে একটা বিদ্রোহ যখন হচ্ছে তার নিশ্চয়ই কোনো স্পেসিফিক কারণ আছে। সেটা হতে পারে পলিটিক্যাল কজ, সেটা হতে পারে ইকোনমিক কজ, সেটা হতে পারে রিলিজিয়ান কজ বা ইমিডিয়েট কজ। যেমন সিপাহী বিদ্রোহের কিছু পূর্ববর্তী ঘটনা: সাধারণ সেবা তালিকাভুক্ত আইন, জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট। 1856 সালে সাধারণ সেবা তালিকাভুক্ত আইন অনুযায়ী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় সৈন্যদের প্রয়োজনে সমুদ্র পার হয়ে বিদেশে যুদ্ধ যাওয়ার বাধ্যতামূলক তৈরি করেছিলেন। পূর্বে ভারতীয় সৈন্যদের সমুদ্রযাত্রার ক্ষেত্রে সামাজিক এবং ধর্মীয় বিধিনিষেধ থাকলেও এই আইনের মাধ্যমে তা বাতিল করা হয়। ধর্মীয় অনুভূতির উপর তাদের এই হস্তক্ষেপ ভারতীয় সৈন্যদের মধ্যে আরো অসন্তোষ তৈরি করে, যা মহাবিদ্রোহের অন্যতম কারণ। মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের আগে 1856 সালে ব্রিটিশরা আওয়াধ বা অযোধ্যা দখল করে, এবং এই আওয়াধকে কিন্তু ব্রিটিশরা দখল করেছিল মিস গভর্নেন্সের দোহাই দিয়ে। মানে বলছিল যে আওয়াধের যে নবাব আছে, সেই সময় নবাব কে ছিলেন? ওয়াজেদ আলী শাহ। এই ওয়াজেদ আলী শাহ আওয়াধকে ঠিক মতো করে পরিচালনা করতে পারছেন না, তার জন্য কিন্তু ব্রিটিশরা আওয়াধকে অ্যানেক্স করে নিয়েছিল। তো এখানে আওয়াধকে ক্যাপচার করে নিয়েছিল। এই সময় আওয়াধের মিলিটারি পুলিশ ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেন হার্সি। লর্ড ডালহৌসি আওয়াধ রাজ্যকে একটি চেরির সাথে তুলনা করেছেন, এবং তিনি বলেছিলেন আওয়াধ ইজ লাইক দ্যাট চেরি দ্যাট উইল ড্রপ ইনটু আওয়ার মাউথ ওয়ান ডে। এটা বলেছিলেন লর্ড ডালহৌসি। এই স্টেটমেন্টটা থেকে কোয়েশ্চেন আসে, কারণ আওয়াধ ছিল এখানটায় বাফার জোন হিসেবে। আওয়াধের এই পার্টটা ব্রিটিশদের অধীনে ছিল, এই পার্টটা বাংলা বিহার অঞ্চলটাও ব্রিটিশদের অধীনে ছিল, কিন্তু আওয়াধটা ব্রিটিশরা অ্যানেক্স করতে পারছিল না। মানে ডক্টরিন অফ ল্যাপসও লাগাতে পারছিল না এখানে, সাবসিডারি অ্যালায়েন্সও লাগাতে পারছিল না। তো আওয়াধ হচ্ছে এমন একটা জায়গা যেটাকে ব্রিটিশরা ক্যাপচার করে কিসের দোহাই দিয়ে? না, মিস গভর্নেন্সের দোহাই দিয়ে। তারা বলে যে আওয়াধকে তোমরা ঠিকঠাক পরিচালনা করতে পারছো না, আমরা তার জন্য এটাকে অ্যাকোয়ার করে নিচ্ছি। এবং ওয়াজেদ আলী শাহ চলে আসে কোথায়? না, কলকাতার মেটিয়াবুরুজে। কিন্তু ওয়াজেদ আলী শাহর যে এতগুলো স্ত্রী ছিল, কতগুলো তোমরা যদি জানো কমেন্ট সেকশনে জানিও। তার মধ্যে কিছু জনকে তো তিনি অবভিয়াসলি নিয়ে আসেন, একা একা তো আসবে না। এবং একজন খুব প্রমিনেন্ট লিডার বেগম হজরত মহল, তিনি আওয়াধের নবাবের স্ত্রী ছিলেন, তিনি কিন্তু ওখানেই থেকে যায়। পরবর্তী সময় আমরা যখন সিপাহী বিদ্রোহ দেখছি, এটা 1856 1857-তে যখন সিপাহী বিদ্রোহ হচ্ছে, আওয়াধ থেকে কিন্তু তিনি সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। চাপাটি আন্দোলন 1857 সালে সিপাহী বিদ্রোহের ঠিক আগেই উত্তর এবং মধ্য ভারতের গ্রামগুলিতে রহস্যজনকভাবে রাতের অন্ধকারে হাতে তৈরি রুটি বা চাপাটি বিতরণ করা হয়। এই ঘটনাটি চাপাটি আন্দোলন নামে পরিচিত। কোনো লিখিত নির্দেশ ছাড়াই রাতের পর রাত শত শত মাইল রুটি পৌঁছে দেওয়ার এই ঘটনা ব্রিটিশ শাসকদের মধ্যে তীব্র আতঙ্ক এবং বিভ্রান্তি সৃষ্টি করেছিল। ব্রিটিশদের মতে ভারতীয়রা রুটিগুলি গোপন সংকেত আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করত। এছাড়া ব্রিটিশদের যে অ্যারোগেন্ট অ্যাটিটিউড, মানে সাধারণ যে ভারতীয় সৈন্য আছে তাদের প্রতি ব্রিটিশদের যে অ্যাটিটিউড, সেই জন্য সিপাহীরা ক্ষুব্ধ ছিল। ভারতীয় সৈন্যরা যতই ভালো কাজ করুক, যতই ব্রেভেরি দেখাক, সেখানেও কিন্তু তাদেরকে হায়ার পোস্টে চাকরি দেওয়া হতো না। হায়ার র্যাঙ্কগুলো সবসময় ব্রিটিশরাই অকুপাই করে থাকতো। যে সমস্ত আপার ক্লাস এবং মিডল ক্লাস ছিল, তারা কি করতো না, নিচু ক্লাসের মানুষজনদেরকে কিন্তু শোষণ করতো। যে জমিদাররা ছিল, তারাও কিন্তু নিচু স্তরের মানুষজনদেরকে শোষণ করতো। সেগুলো একটা বিদ্বেষ বা ক্ষোভ তৈরি করছিল, যার জন্যই আমরা ছোট ছোট ডিসক্রিট জায়গাতে রিভল্ট দেখতে পাচ্ছিলাম। এর আগে যে বিদ্রোহগুলো পড়লাম, সেই বিদ্রোহগুলো বড় আকার ধারণ করতে পারেনি। তার কারণ হচ্ছে সেই প্রত্যেকটা বিদ্রোহ কিন্তু খুব ছোট জায়গায় কনসেন্ট্রেট ছিল, যার জন্য এত বড় আকার ধারণ করতে পারি। এবার এত সমস্ত কিছুর মধ্যে, মানে একটা বোমের মধ্যে বসে আছে গোটা ভারতবর্ষ, শুধুমাত্র একটা মানে দেশলাই জ্বালানোর বাকি ছিল। সেই দেশলাইটা কাজ করলো হচ্ছে এনফিল্ড রাইফেল। এই এনফিল্ড রাইফেলের যে কার্তুজ, সেটা দাঁতে করে ছিঁড়ে বন্দুকের মধ্যে ঢোকানো হতো। এবং এই কথাটা রটে যায় যে ওই বন্দুকের কার্তুজে চর্বি মেশানো আছে, এবং সেই চর্বিটা বিফ এবং পর্কের মাংস, মানে গরু এবং শূকরের মাংস দিয়ে তৈরি। এবং গরু এবং শূকর দুটো মাংসই, এক্ষেত্রে গরুর মাংস হচ্ছে হিন্দুদের ক্ষেত্রে, এবং শূকরের মাংস মুসলিমদের ক্ষেত্রে একটা মারাত্মক ধর্মের দিকে আঘাত করলো। এবং এটাই কিন্তু একদম সেই ওই
দ্য লাস্ট নেল ইন দ্য কফিন, সে লাস্ট নেল ইন দ্য কফিনের মতো কাজ করলো। এবং এখানে 29শে মার্চ 1857 খ্রিস্টাব্দে ব্যারাকপুর সেনানিবাসে মঙ্গল পান্ডে নামে এক সিপাহী নতুন চর্বিযুক্ত কার্তুজ ব্যবহারকে অস্বীকার করেন এবং ব্রিটিশ অফিসারদের আক্রমণ করেন। যখন এই নতুন কার্তুজটা ইন্ট্রোডিউস করা হলো ব্রিটিশ সেনাবাহিনীতে, প্রথম এখানে অপারেশন দেখাচ্ছে 2 ফেব্রুয়ারি, ঠিক আছে, 2 ফেব্রুয়ারি বহরমপুরে রিফিউজ করছে এই কার্তুজটা ইউজ করতে। এবং 29শে মার্চ 1857 খ্রিস্টাব্দে ব্যারাকপুরের সেনানিবাসে মঙ্গল পান্ডে, যিনি ছিলেন বাংলার 34 নম্বর বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সৈনিক, তিনি এই কার্তুজটি ব্যবহার করতে অস্বীকার করেন এবং ব্রিটিশ অফিসারদের ওপর আক্রমণ করেন, যার জন্য তার পরিপ্রেক্ষিতে 8 এপ্রিল 1857 খ্রিস্টাব্দে তাকে ফাঁসি দেওয়া হয়। এবং এই ফাঁসি দেওয়ার ঘটনায় ভারতীয় সিপাহীদের মধ্যে একদম ক্ষোভ উবড়ে দেয়, যার ফলে মিরাটে 10th মে শুরু হচ্ছে মিরাটে সিপাহী বিদ্রোহ। এরপরে 10th মে মিরাটে শুরু হচ্ছে সিপাহী বিদ্রোহ। এবং এখানে রয়েছে যে এনফিল্ড রাইফেলের কথা বললাম, সেই এনফিল্ড রাইফেলের বিষয়টা এখানে লেখা আছে যে সেনাবাহিনীতে নতুন এনফিল্ড রাইফেল এবং কার্তুজ চালু করা হয়। যে নতুন এনফিল্ড রাইফেলের কার্তুজ দাঁত দিয়ে কাটতে হতো এবং এখানে গরু এবং শূকরের চর্বি মেশানোর জন্য হিন্দু এবং মুসলিম সেনাদের ক্ষুব্ধ হয়ে ওঠে এবং কার্তুজগুলি ব্যবহারে অস্বীকার জানায়। মিরাট হামলা 1857 সালের 10th মে দিল্লি থেকে 40 মাইল উত্তর পূর্বে অবস্থিত মিরাটে সিপাহীদের বিক্ষোভের মাধ্যমে মহাবিদ্রোহ সূচনা হয় এবং রাইফেলের কার্তুজ দাঁত দিয়ে কাটতে অস্বীকার করায় হিন্দু মুসলিম সৈন্যদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। এরপর তাদেরকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং ক্ষুব্ধ সিপাহীরা তাদের সহকর্মী মুক্ত করে ব্রিটিশদেরকে হত্যা করেন, ঠিক আছে, মানে যে সমস্ত সহকর্মীদেরকে আটকে রাখা হয়েছিল তাদেরকে ছাড়িয়ে নেয় এবং ব্রিটিশদেরকে হত্যা করেন। এরপরে দিল্লির পতন ও বিস্তার। 11ই মে মিরাট থেকে বিদ্রোহীরা দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। এটা হচ্ছে মিরাট, এটা হচ্ছে দিল্লি। এবং এরপর বিদ্রোহীরা দিল্লি দখল করে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করে এবং এই আন্দোলনের পরবর্তী দেশে ছড়িয়ে পড়ে। এরপর খুব দ্রুত কানপুর, ঝাঁসি, লখনৌ, বিহার এই জায়গাগুলোতে কিন্তু এই সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়ে। কে কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন সেটা ভীষণ ইম্পর্টেন্ট। যেমন কানপুরে নানা সাহেব এবং তাতিয়া টপি। নানা সাহেব ছিলেন মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়া, দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র এবং দত্তক পুত্র হওয়ার জন্য ডক্টরিন অফ ল্যাপস লাগছিল, সত্য বিলোপ নীতি লাগছিল, যে সেখানে বলা হয়েছিল যে কোনো দত্তক পুত্র কিন্তু সে পরবর্তী সিংহাসনে বসতে পারবে না। তো সেটা হচ্ছে তাদের এখানে এই বিদ্রোহে যোগদান দেওয়ার কারণ। তার প্রকৃত নাম ছিল নানা গোবিন্দ বন্ধু পান্ত ছিল তার নাম। এবং নানা সাহেব দ্বিতীয় সহকারী ছিলেন আজিমুল্লাহ খান, ঠিক আছে, নানা সাহেবের সহকারী ছিলেন আজিমুল্লাহ খান। নানা সাহেব দ্বিতীয় কেন লেখা আছে? কারণ নানা সাহেব কিন্তু আরো একটা ছিল মারাঠা সাম্রাজ্যের মধ্যে। কোথায় বলো তো, কারো মনে আছে কোথায় ছিল আর একটা নানা সাহেব? কোথায় পড়েছো? যিনি বাজিরাও দ্য ফার্স্ট এর পুত্র ছিলেন, বালাজি বাজিরাও, তার নামও ছিল নানা সাহেব। তাই এটা হচ্ছে নানা সাহেব দ্য সেকেন্ড। লখনৌয়ে কি নেতৃত্ব দিয়েছিলেন? বেগম হজরত মহল, আমি যেটা বললাম যে ওয়াজেদ আলী শাহর স্ত্রী ছিলেন এবং তিনি ব্রিটিশদের এগেনস্টে লখনৌ থেকে মানে আওয়াধ থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এবং তার যে ছেলে ছিল মানে বেগম হজরত মহলের যিনি ছেলে ছিলেন তাকে তিনি আওয়াধের নবাব হিসেবে ঘোষণা করেন এবং সেখান থেকে বিদ্রোহ পরিচালনা করেছিলেন। ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই, তার প্রকৃত নাম ছিল মণিকর্ণিকা তাম্বে এবং এই মণিকর্ণিকার নাম অনুসারেই কিন্তু মণিকর্ণিকা ঘাট আছে, ঠিক আছে, এবং তার সমাধি রয়েছে গোয়ালিয়রে। এবং বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন কুনওয়ার সিং, ফৌজাবাদ থেকে মৌলভী আহমদুল্লাহ শাহ এবং তার প্রথম সহযোগী ছিলেন বরকত আহমেদ, ঠিক আছে, বরকত আহমেদ। এই রানী লক্ষ্মীবাইয়ের বীরত্বের ওপর একটা কমেন্ট আছে যেটা হচ্ছে হিউজ রোজ। এই হিউজ রোজ হচ্ছে একজন ব্রিটিশ অফিসার যিনি হচ্ছে ঝাঁসিতে এই বিদ্রোহ দমন করেছিলেন। হিউজ রোজ হচ্ছে ঝাঁসিতে বিদ্রোহ দমন করেছিলেন। তিনি রানী লক্ষ্মীবাইয়ের বীরত্বের প্রশংসা করতে গিয়ে বলেছেন, হিয়ার লে দ্য উমেন হু ওয়াজ দ্য অনলি ম্যান অ্যামং দ্য রেবেলস, ঠিক আছে। এবং মানে এখানে একজন স্ত্রীকে বলা হচ্ছে তিনি একমাত্র শক্তিশালী, মানে অনলি ম্যান ইন দ্য রেবেলস, যে যে সমস্ত বিদ্রোহীরা ছিল তাদের মধ্যে একমাত্র ম্যান যিনি ফাইট করছিলেন। কি বলেছিলেন? Here lay the woman who was the only man among the rebels.
তাহলে এখান থেকে দুটো ইনফরমেশন জানলাম, একটা হচ্ছে হিউজ রোজ যিনি ঝাঁসিতে সাপ্রেস করেছিল বিদ্রোহ। আচ্ছা, কে কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন সেটা তো পড়লাম, কে কোথায় বিদ্রোহ দমন করেছিল সেটাও পড়তে হবে। যেমন ঝাঁসিতে হচ্ছে হিউজ রোজ, অলরেডি বললাম। আওয়াধে বা লখনৌয়ে সাপ্রেস করেছিলেন কলিন চ্যাম্পল। কলিন চ্যাম্পল। কানপুরেও কিন্তু কলিন চ্যাম্পল। আর দিল্লিতে কে সাপ্রেস করেছিলেন? দিল্লিতে নেতৃত্ব কে দিচ্ছিলেন? বাহাদুর শাহ জাফরকে তো এখানে এম্পায়ার বানিয়ে দেওয়া হয়েছিল, গোটা মানে ঘোষণা করা হয়েছিল গোটা ইন্ডিয়ার এম্পায়ার হিসেবে, এবং তার যে জেনারেল ছিল তার নাম হচ্ছে ভগৎ খান। ঠিক আছে, দিল্লিতে নেতৃত্ব দিচ্ছিলেন বাহাদুর শাহ জাফর, এবং তার জেনারেলের নাম কি ছিল? ভগৎ খান। সাপ্রেস কে করেছিল এখানে? প্রথমে দিল্লিতেই সাপ্রেস করেছিল, প্রথমে লালকেল্লাকে ক্যাপচার করেছিল জন নিকলসন। জন নিকলসন। ওকে, ক্লিয়ার। এর পরে কি হলো? এবার বিদ্রোহ তো দমন হয়ে গেল, বিদ্রোহ দমন হয়ে যাওয়ার পরে কি হলো, এর ফলাফলটা কি হলো? ফলাফল হচ্ছে প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হলো। মানে কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতদিন ভারতে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম করছিল এবং ইকোনমিক ফাংশনও করছিল, কিন্তু এই বিদ্রোহের পরে 1858 খ্রিস্টাব্দে 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1958 পাস হয়, এবং এই অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া ক্ষমতা সেটার অবসান ঘটে, এবং শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে চলে যায় হচ্ছে ব্রিটিশ ক্রাউনের কাছে। এই শাসনভার হারানোর পরেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরো 16 বছর টিকে ছিল। অবশেষে 1 জুন 1874 সালে ব্রিটিশ পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অস্তিত্ব সম্পূর্ণভাবে অবসান ঘটায়। এবং এই 1858 সালের যে অ্যাক্ট সেটাকে বলা হচ্ছে মহারানীর ঘোষণাপত্র, যেটা 1 নভেম্বর আসে, এবং ভিক্টোরিয়ার ঐতিহাসিক ঘোষণাপত্রের মাধ্যমে নতুন যুগের সূচনা হয়। এখানে বলা হয় যে ভিক্টোরিয়া হচ্ছে গোটা ভারতেরও মহারানী, এবং এখানে এলাহাবাদ দরবারে লর্ড ক্যানিং মহারানীর ঘোষণাপত্র পাঠ করেন। এতে অধিকার রক্ষা, ধর্মীয় স্বাধীনতা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়, এবং এখানে এটাও বলা হয় যে ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস কন্ডাক্ট করা হবে, এবং সেই অনুযায়ী ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট আসে। 1861 খ্রিস্টাব্দে আসছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট। এরপর গভর্নর জেনারেল থেকে হয়ে যায় ভাইসরয়। ভারতের সর্বোচ্চ প্রশাসনিক পদের নাম গভর্নর জেনারেল থেকে বদলে হয়ে যায় ভাইসরয় অফ ইন্ডিয়া, এবং 1857 সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। তিনি পরবর্তী ক্ষেত্রে ভারতের প্রথম ভাইসরয় হয় কিন্তু লর্ড ক্যানিং। এবং তোমরা হয়তো অন্য ক্লাসে পড়েছো বা আমি বলেছি কিনা আমার মনে নেই, যেটা হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরেট এবং বোর্ড অফ কন্ট্রোল, এটা তৈরি করা হয়েছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট যখন এসেছিল। 1784 খ্রিস্টাব্দে এসেছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এই পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে দুটো লাইক পার্ট তৈরি করা হয়েছিল, দুটো অফিস তৈরি করা হয়েছিল। একটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল, যেখানে ব্রিটিশ গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন থাকবে, আর একটা হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরেট, যার হচ্ছে কমার্শিয়াল ফাংশন থাকবে। এই বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টরেট এই দুটোকে অ্যাবলিশ করে দেওয়া হলো, ঠিক আছে। এবং সেক্রেটারি অফ স্টেট ক্রিয়েট করা হলো। এই আইনের প্রেক্ষিতে সেক্রেটারি অফ স্টেট ক্রিয়েট করা হলো। এই আইনের ভিত্তিতে সেক্রেটারি অফ স্টেট ক্রিয়েট করা হলো। এটা কি না, এটা হচ্ছে একটা ব্রিটিশ এমপি, ব্রিটিশের একটা মেম্বার অফ পার্লামেন্ট, যে ভারতের সমস্ত কমিউনিকেশন করবে, মানে ভারতের সঙ্গে ব্রিটিশ গভর্নমেন্টের কমিউনিকেশন করবে সেক্রেটারি অফ স্টেট। সেক্রেটারি অফ স্টেট, এই সেক্রেটারি অফ স্টেটের অফিস তৈরি করা হলো। এরপরে হচ্ছে ডক্টরিন অফ ল্যাবস বাতিল করা হলো। বলা হলো যে না, এবার এখন আর সত্যবিলোপ নীতি হবে না। এখন থেকে ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ ক্রাউন কি করলো, যে সমস্ত প্রিন্সলি স্টেট গুলো আছে তাদেরকে কিছুটা মর্যাদা দিল, কিছু গিফট ফিফট পাঠালো, এবং সেখানে প্রিন্সলি স্টেট গুলোকে
বেনিফিশিয়ারি করতে চাইলো এবং এই নীতি অনুযায়ী ভারতের দেশীয় রাজ্যগুলোকে শাসকদের দত্তক পুত্র গ্রহণের অধিকার ফিরিয়ে দেওয়া হলো, যার ফলে সেই রাজ্যটি সরাসরি ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হতো। মানে ডক্টরিন অফ ল্যাপসের মাধ্যমে তো এখানে ব্রিটিশরা সেই রাজ্যটাকে সরাসরি অন্তর্ভুক্ত করে ফেলতে পারতো, কিন্তু ডক্টরিন অফ ল্যাপস অ্যাবলিশ করে দেওয়া হলো। 1857 সালে মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার ভারতের শাসন বা সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে নিজেদের হাতে নিয়ন্ত্রণে নিয়ে নিল এবং 1858 সালে ভারতের আইন জারি করে লর্ড ক্যানিং এই নীতি বাতিল করলেন। এরপর 1858 সালে কি হলো না, সত্যবিলোপ নীতি বাতিল হলো এবং এই নীতির মাধ্যমে সাতারা, সম্বলপুর, নাগপুর, উদয়পুর এবং ঝাঁসি দখল করা হয়েছিল। এটা হয়েছিল লিখলে বেটার হবে, কারণ আমরা অলরেডি সিপাহী বিদ্রোহ পড়ে ফেলেছি। এই সালগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সাতারা 1848, সম্বলপুর 1849, নাগপুর 1854 এবং ঝাঁসি হচ্ছে 1853। মুঘল সাম্রাজ্যের পতন হলো। বিদ্রোহীরা দিল্লি দখল করে মহাবিদ্রোহের প্রতীক নেতা এবং শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে বন্দী করে রেঙ্গুনে নির্বাসিত করলেন। নির্বাসিত অবস্থায় 1862 খ্রিস্টাব্দে বাহাদুর শাহ জাফরের মৃত্যু হয়। তার ফলে ভারত মুঘল সাম্রাজ্যের সামগ্রিকভাবে পতন ঘটলো। আচ্ছা, এখানে এই যে বিদ্রোহটা সংঘটিত হলো, এই বিদ্রোহটা কেন সাকসেসফুল হতে পারলো না, কেন এই বিদ্রোহটা ফেইল্ড হয়ে গেল, কি কি কারণ ছিল এই বিদ্রোহটা সাকসেসফুল না হওয়ার পিছনে? প্রথম কারণ হচ্ছে এই বিদ্রোহে গোটা কান্ট্রি কিন্তু পার্টিসিপেট করেনি। মানে এখানে যাদের যাদের নিজের নিজের কিছু পার্সোনাল গ্রেভিয়েন্স ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, তারাই পার্টিসিপেট করেছিল। মানে এখানে ঝাঁসি থেকে নেতৃত্ব দিচ্ছে মানে এই নয় যে গোটা ভারতকে স্বাধীন করবে বলে ঝাঁসি থেকে নেতৃত্ব দিচ্ছে বা আওয়াধ থেকে নেতৃত্ব দিচ্ছে। দেখো, আওয়াধকে অ্যানেক্স করে নিয়েছে, মিস গভর্নেন্সের চক্করে আওয়াধকে অ্যানেক্স করে নিয়েছে, নবাবকে তাড়িয়ে দিয়েছে কলকাতায়। সেখানে যারা রয়েছে তাদের যে প্রিভিলেজ তারা পেত, যে অত ধন সম্পদ তারা ভোগ করতে পারতো, যে প্রিভিলেজ লাইফস্টাইল তারা লিড করতো, সেটা করতে পারছে না। তাহলে তাদের পার্সোনাল রিজন আছে এই বিদ্রোহে অংশগ্রহণ করার, কিন্তু সাধারণ মানুষ যারা ডাইরেক্টলি এফেক্ট হচ্ছিল না, তাদের কাছে কিন্তু কোনো পার্সোনাল রিজন ছিল না এই বিদ্রোহে পার্টিসিপেট করার। এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে সিপাহী বিদ্রোহ মেজরলি নর্থ ইন্ডিয়াতেই কনসেন্ট্রেট ছিল, সাউথ ইন্ডিয়াতে কিন্তু এর কোনো প্রভাব আমরা সেই রকম দেখতে পারি না এবং পুয়ার লিডারশিপ ছিল। এখানে ঝাঁসি থেকে একজন নেতৃত্ব দিচ্ছে, আওয়াধ থেকে একজন নেতৃত্ব দিচ্ছে, বিহার থেকে একজন দিচ্ছে, দিল্লি থেকে একজন নেতৃত্ব দিচ্ছে। তো মোরাললেস এটা একটা মানে কোনো সঠিক উদ্দেশ্য বা সঠিক পাথ ছিল না, প্ল্যান ছিল না, যার জন্য লাইফে প্ল্যানটা এত ইম্পর্টেন্ট। সেরকম একটা রেভলিউশন, একটা রিভল্ট, একটা বিদ্রোহ করার জন্য একটা প্রপার প্রলং টাইম ধরে কোনো কারোর এগেনস্টে, কোনো শক্তিশালী ফোর্সের এগেনস্টে যুদ্ধ করার জন্য কিন্তু প্ল্যান লাগে এবং সেই প্ল্যান ছিল না। ল্যাক অফ প্ল্যানিং, ল্যাক অফ লিডারশিপ, ল্যাক অফ ম্যানেজমেন্ট এবং আইডিওলজি। এখানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আওয়াধ তার নিজের জন্য লড়াই করছে, ঝাঁসি তার নিজের জন্য লড়াই করছে, সিপাহীরা তার নিজেদের আইডিওলজি রক্ষার্থে লড়াই করছে। তাহলে এখানে ল্যাক অফ প্রোগ্রাম এবং আইডিওলজির কম ছিল এবং সেখানে প্রপার লিডারশিপের কমি ছিল। তো এই সমস্ত কারণে কিন্তু সিপাহী বিদ্রোহ ফেল হয়ে গেছিল। ঠিক আছে, এরপরে আসছি সিপাহী বিদ্রোহের পরবর্তী যে সমস্ত বিদ্রোহ। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নীল বিদ্রোহ। 1859 খ্রিস্টাব্দে ব্রিটিশ নীলকরদের উপর নির্মম অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে তীব্র অসন্তোষের ফলে বাংলার কৃষকরা এই বিদ্রোহ শুরু করে, যা নীল বিদ্রোহ নামে পরিচিত। নদিয়া জেলার চৌগাছা গ্রামে দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাসের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয় এবং সেটা সমগ্র বাংলায় ছড়িয়ে পড়ে। নদিয়া ছাড়াও যশোর, খুলনা, পাবনা, রাজশাহীতেও এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে এবং কৃষকদের অগ্রিম অর্থ বা দাদন দিয়ে জমিতে নীল চাষ করতে বাধ্য করা হয়। এর প্রতিবাদে কৃষকরা নীল কর না দেওয়ার ডাক দেন। দাদন বিষয়টা কিরকম ভাবে কাজ করতো? দাদন হচ্ছে, ধরো একটা পার্টিকুলার জমি একজন কোনো কৃষকের আছে, তার কাছে জমি আছে কিন্তু তার কাছে টাকা নেই চাষ করার জন্য। সে একজন মানি লেন্ডারের কাছে গেল, এ কি করলো, এই পার্সনটাকে টাকা ধার দিয়ে দিল এবং টাকা ধার দিল, সে কোন রকমের কোলাটারাল নিল না, কিছু বন্ধক নিল না। সে বললো এই জমিতে যা কিছু চাষ হবে তার এত% আমাকে দিতে হবে এবং সে যখন টাকাটা দিয়ে দিচ্ছে তখন এই পার্সনটা তখন মানে লিগালি বাউন্ড হয়ে যাচ্ছে নীল চাষ করতে। তখন তাদের অনিচ্ছা সত্ত্বেও কিন্তু নীল চাষ করতে হতো। নীল বিদ্রোহের ওপর ভিত্তি করে দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক নীল দর্পণ তৈরি করেছিলেন। এটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এর নীল বিদ্রোহের সময় যে সমস্ত আন্দোলন হচ্ছে বা কৃষকদের উপর যে অত্যাচার হচ্ছে সেগুলো হিন্দু পেট্রিয়ট পত্রিকায় কিন্তু প্রকাশ করতেন। বলা হতো যে হরিশ্চন্দ্র মুখার্জি হচ্ছে এতটাই
ইনভলভ ছিলেন বা এতটাই এই নীল বিদ্রোহ বা কৃষকদের সঙ্গে জড়িত ছিলেন যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের বাড়ির দরজা সবসময় কৃষকদের জন্য খোলা থাকতো। রাত্রি 10টা 12টা 1টা 2টো ভোরবেলা যখনই যাওয়া হোক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কিন্তু তাদের কথা শুনতেন। এবং ধরো তিনি এই হিন্দু পেট্রিয়ট যে নিউজ পেপারটা সেটার তিনি হচ্ছেন প্রকাশক, এবং ধরো তিনি রাত্রিবেলা কাজ করছেন, রাত জেগে নিউজ পেপার প্রিন্ট হচ্ছে, হঠাৎ করে একটা নিউজ আসছে, সেটাও কিন্তু সেই নিউজ পেপারে তিনি সেটা অ্যাড করতেন। এবং কৃষকদের হয়ে কিন্তু তিনি হিন্দু পেট্রিয়ট পত্রিকার মাধ্যমে সারা বাংলাতে বা গোটা ভারতবর্ষে বলতে পারি, যেহেতু এটা ইংরেজি ভাষার পত্রিকা ছিল তাহলে সারা ভারতবর্ষে কিন্তু এই পত্রিকাটা সাড়া ফেলে দিয়েছিল। ব্রিটিশ সরকার এরপর বাধ্য হয়ে 1860 সালে নীল কমিশন গঠন করেন এবং এই কমিশনের সুপারিশে কৃষকদের ইচ্ছার বিরুদ্ধে নীল চাষ করানো বন্ধ করার জন্য আইন পাশ করা হয়। এখানে আরো একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, এই যে ইংরেজি অনুবাদ করছেন মাইকেল মধুসূদন দত্ত, এখানে টাকা দিয়েছিলেন রেভারেন্ড জেমস লং, এবং যার জন্য তাকে কিন্তু গিলটি পাওয়া গেছিল, মানে তাকে গিলটি করা হয়েছিল, তাকে দোষারোপ করা হয়েছিল এবং তার কিন্তু ফাইন হয়েছিল। কত টাকা ফাইন হয়েছিল? 1000 টাকা ফাইন হয়েছিল। তৎকালীন সময়ে 1000 টাকা ফাইন হয়েছিল এবং তাকে জেলেও পাঠানো হয়েছিল। এবং তার হয়ে এই ফাইনটা দিয়ে দিয়েছিল কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহর ছদ্মনাম কি তোমরা কমেন্ট সেকশনে জানাবে। কালীপ্রসন্ন সিংহ কিন্তু রেভারেন্ড জেমস লং এর হয়ে এই টাকাটা দিয়ে দিয়েছিলেন। মুন্ডা বিদ্রোহ বা উলগুলান বিদ্রোহ 1899 থেকে 1900 সালে ছোটনাগপুর অঞ্চলে ব্রিটিশ শাসন, জমিদার এবং মহাজনদের শোষণের বিরুদ্ধে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল এবং এই বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা। তিনি ধরতী আবা নামে পরিচিত ছিলেন। মুন্ডারি ভাষায় এটি উলগুলান বিদ্রোহ নামেও পরিচিত। বহিরাগত জমিদার এবং মহাজন, যাদেরকে দিকু বলা হচ্ছিল হো বিদ্রোহ মুন্ডা বিদ্রোহের সময়, সেই দিকুদের এগেনস্টে কিন্তু এই বিদ্রোহ হয়েছিল এবং বিরসা মুন্ডার নির্দেশে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের ডাক দেওয়া হয় এবং তারা থানা, সরকারি কার্যালয়, জমিদারের বাড়িতে আক্রমণ চালায়। এরপর 1900 সালের 3 মার্চ বিরসা মুন্ডাকে বন্দী করা হয়। এই বছরই 9 জুন মাত্র 25 বছর বয়সে রাঁচি জেলায় তার রহস্যজনকভাবে মৃত্যু হয়। এই বিরসা মুন্ডার জন্মতিথিতে কি সেলিব্রেট করা হয়? বিরসা মুন্ডার বার্থডে হচ্ছে 15 নভেম্বর। এই 15 নভেম্বর সেলিব্রেট করা হয় জনজাতি গৌরব দিবস, ঠিক আছে, দ্য ট্রাইবাল প্রাইড ডে, ঠিক আছে, জনজাতি গৌরব দিবস। সেলিব্রেট করা হয়। এরপর হচ্ছে মহাবিদ্রোহ সম্পর্কে কে কি উক্তি দিয়েছিলেন। মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন বিনায়ক দামোদর সাভারকর। ন্যাশনাল রাইজিং বা জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন বেঞ্জামিন ডিজরেইলি। মারো ফিরাঙ্গিকো, ইংরেজদের হত্যাকারী, এটা বলেছিলেন মঙ্গল পান্ডে। জওহরলাল নেহরু এই বিদ্রোহকে সমাজতান্ত্রিক বিদ্রোহ বা ফিউডাল আপস্প্রিং বলেছেন। টি.আর. হোমস এই বিদ্রোহকে সভ্যতা এবং বর্বরতার মধ্যে সংঘর্ষের কথা বলেছেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন এই বিদ্রোহ কোনো ভারতীয় জাতীয় বিদ্রোহ ছিল না, এমনকি এটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধও ছিল না। ডক্টর এস এন সেন বলেছেন এই বিদ্রোহ ধর্মীয় যুদ্ধের মাধ্যমে শুরু হলেও শেষ পর্যন্ত এটি স্বাধীনতার যুদ্ধে পরিণত হয়। তাহলে এই ছিল আমাদের মহাবিদ্রোহ এবং গুরুত্বপূর্ণ বিদ্রোহ সম্পর্কে ইনফরমেশন। এখানে দুটো বিদ্রোহের নাম, জাস্ট শুধু নাম এবং কে লিডার ছিল এটা মনে রাখবে। একটা হচ্ছে রামশেষ উপজাতি বিদ্রোহ, রামসিস উপজাতি বিদ্রোহ বা রামসি উপজাতি বিদ্রোহ। এটা এই রামসিস উপজাতি থাকে কোথায়? রামসিস উপজাতি থাকে মহারাষ্ট্রে এবং এই বিদ্রোহের লিডার ছিলেন বাসুদেব বলবন্ত ফাটকে। এটা হচ্ছে মহারাষ্ট্রে এবং নেতৃত্ব দিয়েছিলেন বাসুদেব বলবন্ত ফাটকে। এনাকে কি বলা হয়? বাসুদেব বলবন্ত ফাটকে কি বলা হয়? সশস্ত্র বিপ্লববাদের জনক। সশস্ত্র বিপ্লববাদের জনক, বিপ্লববাদের জনক। ওকে, ক্লিয়ার? আর একটা হচ্ছে একা মুভমেন্ট। আচ্ছা, এটা কবে হয়েছিল সেটাও বলে দিই, 1879। আর একা মুভমেন্ট হচ্ছে 1921, যেটা ইউপিতে হয়েছিল, মানে বর্তমানে ইউপি, তৎকালীন ইউনাইটেড প্রভিন্সেস। এবং এই একা মুভমেন্ট মানে প্রাইমারিলি এটা হচ্ছে কৃষক বিদ্রোহ ছিল, ঠিক আছে।
এছাড়া কুকি রিভল্ট আছে, যেটা হচ্ছে মণিপুরে কুকি যে উপজাতি রয়েছে তাদের মধ্যে হয়েছিল। তো এই ছিল আমাদের ক্লাস। এবার একটু কোয়েশ্চেন অ্যান্সার দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? প্রথম কোয়েশ্চেন হচ্ছে 1857 সালে সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল? কোথায় হয়েছিল? ব্যারাকপুরে শুরু হয়েছিল। কত সালে ব্রিটিশ সরকার সাধারণ সেবা তালিকাভুক্ত আইনের মাধ্যমে ভারতীয় সেনাদের সমুদ্র পার করে বিদেশে যুদ্ধ করতে যেতে বাধ্য করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে 1856 খ্রিস্টাব্দে। 1857 সালের বিদ্রোহের সময় আওয়াধ মিলিটারি পুলিশের ক্যাপ্টেনের নাম কি ছিল? আওয়াধ মিলিটারি পুলিশের ক্যাপ্টেনের নাম ছিল ক্যাপ্টেন হার্সি। চাপাটি আন্দোলন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? চাপাটি আন্দোলন যুক্ত হচ্ছে সিপাহী বিদ্রোহের সঙ্গে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডেকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল? মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়েছিল 8 এপ্রিল ইন দ্য ইয়ার অফ 1857। দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসিত করা হয়েছিল? দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে নির্বাসন দেওয়া হয়েছিল রেঙ্গুনে। মিরাট মামলা কত সালে হয়েছিল? মিরাট মামলা হচ্ছে 10th মে 1857 সালে। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। কোথায় শেষ হয়? না 1858 মহারানীর ঘোষণাপত্রে এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। ডক্টরিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতি নিম্নের কোথায় প্রযোজ্য হয়নি? মহীশূর, তাম্রলিপ্ত, ঝাঁসি নাকি সাতারা? সঠিক উত্তর হচ্ছে মহীশূর। মহীশূরে কি হয়েছিল? অ্যাকচুয়ালি ব্রিটিশ অ্যাংলো মাইসোর ওয়ার, যখন ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার হচ্ছে তখন টিপু সুলতান মারা যাচ্ছে, এবং টিপু সুলতান মারা যাওয়ার পর ওখানে যে হায়দার আলীর আগে যে কিংডম ছিল মহীশূরে, যে উডিয়ার ডাইনাস্টি ছিল, সেই উডিয়ার ডাইনাস্টির রুলারকে পাপেট রুলার হিসেবে বসায় এবং তাদের সাথে অধীনতামূলক মিত্রতা নীতি সাইন করে নিয়েছিল। তো মহীশূরে কিন্তু ডক্টরিন অফ ল্যাপস অ্যাপ্লাই হয়নি। সত্যবিলোপ নীতি কে প্রত্যাহার করেছিলেন? লর্ড ক্যানিং প্রত্যাহার করেছিলেন, কারণ তৎকালীন ভাইসরয় তিনিই ছিলেন। মহাবিদ্রোহের সময় আওয়াধ দখলের সময় নবাব কে ছিলেন? লাস্ট নবাব ছিলেন ওয়াজেদ আলী শাহ। ওয়াজেদ আলী শাহ কিন্তু আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি নিজে কত্থক ডান্স করতেন, কত্থকের এক্সপোনেন্ট ছিলেন, এবং কত্থকের যে লখনৌই ঘরানা সেটা কিন্তু এই টাইম পিরিয়ডেই বেশি ফুলে ফেঁপে ওঠে। এবং ওয়াজেদ আলী শাহ কোথায় চলে আসে? কলকাতার মেটিয়া বড়জ এলাকাতে চলে আসে। এবং খেয়াল রাখবে এটা, আওয়াধকে ব্রিটিশরা মিস গভর্নেন্সের জন্য কিন্তু অ্যাকোয়ার করেছিল। মহাবিদ্রোহের পর রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র কবে জারি হয়? রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র জারি হয় 1 নভেম্বর ইন দ্য ইয়ার অফ 1858। মহাবিদ্রোহের সময় আজিমুল্লাহ খান কার সহকারী ছিলেন? আজিমুল্লাহ খান সহকারী ছিলেন হচ্ছে নানা সাহেবের। লখনৌতে বিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিলেন? লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। তিনি কে ছিলেন? ওয়াজেদ আলী শাহর স্ত্রী ছিলেন। কত সালে ব্রিটিশ পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অস্তিত্বর সম্পূর্ণ অবসান ঘটায়? সঠিক উত্তর হচ্ছে 1874 খ্রিস্টাব্দে। মহাবিদ্রোহের প্রতীকী নেতা কে ছিলেন? মহাবিদ্রোহের প্রতীকী নেতা মানে কাকে এখানে সামনে রেখে সবাই বিদ্রোহ পরিচালনা করছিল? দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেছিল। তাঁতিয়া টোপির প্রকৃত নাম কি ছিল? তাঁতিয়া টোপির প্রকৃত নাম হচ্ছে রামচন্দ্র পাণ্ডুরং বা রামচন্দ্র পাণ্ডু। 1857 সালে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে কে অভিহিত করেছেন? সঠিক উত্তর হচ্ছে বিনায়ক দামোদর সাভারকর। তাহলে 20টা কোয়েশ্চেন আমরা করলাম, তার সাথে সমস্ত অ্যাসোসিয়েটেড ডেটা, বিদ্রোহ সম্পর্কে, এগুলো সম্পর্কেও আমরা ডিসকাস করলাম। যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোয়ারি থাকে, আমাদের কমেন্ট সেকশনে ড্রপ করতে পারো। ক্লাসের ডিজিটাল নোট রিগার্ডিং কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। ₹99 তোমরা সমস্ত জিকে জিএস মাস্টার ক্লাস সিরিজের ডিজিটাল নোট পেয়ে যাবে। এবং যদি কোনো রকমের কোনো কনফিউশন থাকে, কোথাও বুঝতে অসুবিধা থাকে, কোথাও মনে হয় যে আমাদের তরফ থেকে কোথাও ভুল হয়েছে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।